প্রস্রাব ঝরা। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে প্রস্রাব ঝরা বলতে আসলে কি বোঝায়? আসলে মানুষ তো সাধারণ মানুষ সবাই আমরা মানে একটি নিয়মিত অনুসারে সাইকেল অনুসারেই তার প্রস্রাবটা করে। হুম, এখন কেউ কেউ দেখবেন যে বাচ্চারা বিশেষ করে ঘুমের ঘরে প্রস্রাব করে এবং বলে দেয় যে প্রস্রাব ঝরে গেছে। হুম, এবং কেউ কেউ দেখবেন যে যারা বিশেষ করে এল্ডারলি পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, হুম, পুরুষ পেশেন্ট, হুম, তারাও একসময় বলে যে আমি প্রস্রাবটা ধরে রাখতে পারিনি, প্রস্রাবটা ঝরে যাচ্ছে। হুম, আবার কিছু রোগী আছেন যারা বিছানায় দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী হুম। এবং তারাও তাদের যারা অ্যাটেন্ডেন্ট তারা আসেন এবং তারা কমপ্লেন করেন যে স্যার প্রস্রাবটা ধরে রাখতে পারে না এবং প্রস্রাব সে কন্টিনিউ প্রস্রাব করে দেয়, আমরা এই জন্য প্যাম্পার্স পরে রাখি। নিশ্চয়ই। আর কিছু শ্রেণীর রোগী আছেন, বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, এবং এই কমপ্লেনটা মহিলাদের অনেক বেশি এবং তারা বলে থাকেন সাধারণত সেটা অল্প বয়সও হতে পারে কিংবা বয়স যাদের অনেক বেশি তারাও সাধারণত বলে রাখেন যে তারা প্রস্রাব এরকম ধরে রাখতে পারেন এবং হাসি কাশির সাথে প্রস্রাব ঝরে। কেউ কেউ কমপ্লেন করেন যে সবসময় তার প্রস্রাব ঝরে। আর আরেক ধরনের রুগী যারা আমরা সাধারণত পেয়ে থাকি যে তারা একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের পর থেকে তার প্রস্রাবটি কন্ট্রোল করতে পারেন না, তার প্রস্রাবটি ঝরে যায়। সেক্ষেত্রে আসলে কোন কোন রোগের জন্য এই সমস্যাগুলো হচ্ছে? সাধারণত দেখা যায় যে যারা এল্ডারলি পেশেন্ট, পুরুষ যারা এল্ডারলি পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট যখন বড় হয়ে যায় বা প্রস্রাবের রাস্তাটি যাদের সরু হয়ে যায়, তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রস্রাবটি ওভারফ্লো ইনকন্টিনেন্স সাধারণত হয়ে থাকে। তাদের এই সমস্যাটা হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন বিশেষ করে যারা বিছানায় রাত্রে যারা প্রস্রাব করে দেন, এটা ঝরা বলবো না, অনেকটা প্রস্রাব করে দেন অভ্যাসগত। সাধারণত 6 বছরের পরে বাচ্চারা বিছানায় সাধারণত প্রস্রাব করেন না, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চারা দেখা যায় 6 বছরের পরেও তারা বিছানায় প্রস্রাব করেন। আর তাদেরকে আমরা যেমন রাত্রেবেলা নকচার্নাল অ্যানুরিসিস আমরা এটাকে বলে থাকি। আর সাধারণত ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সেটা দেখা যাচ্ছে যে তার হয় সেটি স্ট্রেস ইনকন্টিনেন্স বা ওভারফ্লো ইনকন্টিনেন্স এরকম হতে পারে। এবং ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে অনেকের ক্ষেত্রে যাদের জরায়ুর রাস্তাটা সামনের দিকে সাধারণত বের হয়ে আসে, অথবা এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে হরমোনাল ইফেক্টের কারণে যে মাসেল টোনিসিটি সেটি কমে যায়, সেই ক্ষেত্রে এটা হতে পারে। অথবা ধরেন যারা লং টার্ম নর্মাল ডেলিভারি হয়, অনেক সময় নিয়ে নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে এই ধরনের এই প্রবলেমগুলো হয়। তবে সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের এটি এফেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আসলে এই যে বয়সের যে পরিসীমার কথা আপনি বলছিলেন, সেটি আসলে কত? এটি আসলে বয়স কোনো যে বাচ্চাদেরও হতে পারে। বাচ্চাদেরও দেখবেন যে অনেক সময় প্রস্রাব করছেন, তারপর বলেন যে প্রস্রাব ঝরে, মিন্স ঝরা না, মানে ফোটায় 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 পড়া প্রস্রাব করা, যেটা আমরা বলি সাধারণত সাথে ডিবলিং অফ পোস্ট মিক্সচারেশন, ডিবলিং অফ ইউরিন। সাধারণত এটা দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রেও সাধারণত এই ধরনের হলে একটি রোগ আছে যেটা আমরা বলে থাকি যে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, মানে যদি প্রস্রাবের যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে একটি ভালভের ভিতরে থাকে, সেই রকম কন্ডিশনের ক্ষেত্রেও সাধারণত দেখা যায় যে এই ধরনের ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে। আর পুরুষ বয়স্কদের রোগের কথা তো বললামই। যদি আবার কারো যদি প্রস্রাবের রাস্তাটি সরু হয়ে আসে, স্ট্রিকচার ইউরেথ্রা হয়, ন্যারো হয়ে যায়, তখন সাধারণত দেখা যায় যে প্রস্রাব অনেক ক্ষেত্রেই লং টার্ম প্রস্রাব থাকে এবং তার রিটেনশন হয়, এবং সেক্ষেত্রেও সাধারণত এরকম প্রস্রাবটা তার ঝরতে পারে। একজন ব্যক্তির সেক্ষেত্রে আসলে কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা এই প্রস্রাব ঝরার সাথে? হ্যাঁ, তাকে দেখবেন যে সাধারণত যে ইনকন্টিনেন্স ইউরিন যেগুলো আমাদের কাছে নিয়ে আসেন এবং তার ফাউল স্মেলিং, সে যখন আসে তার কাপড় চোপড়ে দেখবেন যেটি ফাউল প্রস্রাবের গন্ধ তার ইয়েতে থাকে, শরীরে থাকে। এটাই হলো আমাদের ফার্স্ট ডায়াগনোসিস, যে আমরা বুঝে নিই যে তার এই সমস্যাটা হচ্ছে। আবার তাকে আমরা জিজ্ঞেস করি যে হ্যাভ ইউ এনি হিস্ট্রি অফ সার্জারি অফ পাস্ট, ইমিডিয়েট পাস্ট, যে তার কোনো ওই সময় তার কিছুদিন পূর্বে তার কোনো সার্জারি হয়েছে কিনা। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের এল্ডারলি পেশেন্ট, তাদের যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকে, তাদের যদি সার্জারি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাধারণত এই প্রবলেমটা হয়। অথবা কার্সিনোমা প্রোস্টেট যদি হয়, সেটা যদি সার্জারি করে থাকেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এই ধরনের ইনকন্টিনেন্স হতে পারে। আর সাধারণত এটা আমরা হিস্ট্রি দেখে আমরা হিস্ট্রি শুনে আমরা নিই। এবং মেয়েদের ক্ষেত্রে আমরা সাধারণত জিজ্ঞেস করি যে তার কতদিন আগে অপারেশন হয়েছে বা তার লং টার্ম যেটা যে নর্মাল ডেলিভারিটা, সেক্ষেত্রে যদি অনেকক্ষণ সময় নেয়, হ্যাঁ, তাই সেইটাও আমরা সাধারণত বলে থাকি যে কতক্ষণ সময় নিয়েছিল, ওগুলো পুরনো কোনো কাগজ আছে কিনা সেগুলো আমরা চেক করে থাকি। তাই আসলে এক্ষেত্রে হিস্ট্রি আপনাকে বলে দিবে যে এটি কী ধরনের রোগ, কখন হচ্ছে, এবং সাধারণত মানে আপনাকে পরবর্তী করণীয় কি সেটা হিস্ট্রি আপনাকে। এই জন্য সাধারণত আমরা বলে থাকি যে তার উপসর্গগুলো
খুব মনোযোগ দিয়ে শোনা। নিশ্চয়ই একজন ব্যক্তির এই সমস্যাগুলো রয়েছে কিন্তু তিনি চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন কিংবা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত? এই ধরনের রোগীগুলো সাধারণত যদি চিকিৎসা মানে আসেন না আমাদের কাছে, কেন আসেন না? তিনি লজ্জা আসেন না, বিশেষ করে মেয়েরা লজ্জা আসেন না এবং তারা মনে করে যে এটা কি, এটা কীভাবে বা সে উপস্থাপন করে তার ডাক্তারের কাছে। তো সাধারণত এই রোগগুলো সাধারণত আমরা নেগলেক্টেড ডিজিজ হিসাবে সাধারণত চিহ্নিত করে থাকি এবং তারা সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অবহেলা করেন এবং তারা আসতে চান না। এবং এই অনেক ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হলে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হলেও কিন্তু প্রস্রাব ঝরতে পারে, যেটা আমি বলে থাকি সাধারণত। যে তাতে দেখা যায় যে এই রোগগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা এবং সেটাকে জাস্টিফাই করে তার ইনভেস্টিগেশন করে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া। এবং সাধারণত দেখা যায় যে তারা যখন একদমই পারছেন না, আর কোথাও কোনো কিছু পারছেন না বা স্পেশালাইজড কোনো ডাক্তারের কাছে গিয়েছেন, তখন তারা সাধারণত স্পেশালাইজড ডক্টর কাছেই তারা সাধারণত রেফার করে থাকেন। যেমন নিউরোজেনিক যাদের কজগুলো হয়, বিশেষ করে যেন আপনি জানেন যারা স্ট্রোকের পেশেন্ট বা নিউরোলজিক কজ, তার দেখবেন যে অনেক সময় ক্ষেত্রে এই একই সাথে হিস্ট্রি পাবেন যে তার বাথরুমের রাস্তা তার প্রবলেম হচ্ছে, তার বাথরুমটা কনস্টিপেশন হচ্ছে বা বাথরুম ধরে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত এরকম হয়। এবং আপনি জানেন যে আমাদের যে বডির যে স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ড আমরা বলি, সেই মেরুদণ্ডের ভিতরে যে নার্ভটি থাকেন, সেখানেও যদি একটা সেকশনে নির্দিষ্ট লেভেলে যদি তার এরকম ইনজুরি হয় বা কাট হয় বা প্যারালাইজ, তখন কিন্তু এই সব রোগীর ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স সাধারণত ডেভেলপ করে থাকে।